আচ্ছা, আসিফ বলো, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ। জি ভাই, এবার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভাইবা বোর্ডে আত্মবিশ্বাসী থাকার জন্য কিভাবে নিজের আচরণ ও কমিউনিকেশন স্কিল উন্নয়নে কাজ করেছেন? আচ্ছা, এটা তো মানে আবার ওই যে ভাইবা টপিকে চলে আসলো। তো এটা যদিও পরের পার্ট, অনেক পরের, শেষের দিকের বিষয়। তবুও তো ভাইবা তো অনেকেই ভাইবা দেয়, বিষয়টা তাদের হয়তো কাজে লাগবে। তো আত্মবিশ্বাসী থাকার জন্য আমাদেরকে বেশ কিছু, যে মক ভাইবার একটা বিষয় থাকে, মক ভাইবা দেওয়া যায়। ভাইবায় বসতে হবে, ফেস করতে হবে ভাইবা বোর্ডকে। হ্যাঁ, অনেকে করে কি যে শুধু হচ্ছে পড়াশোনা করছে, নিজের মতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই যে ভাইবা যে একটা এনভায়রনমেন্ট ফেস করেনি। তো আত্মবিশ্বাসী থাকার জন্য আমাদেরকে হচ্ছে হলো এই মক ভাইবাটা আমাদেরকে হেল্প করে অনেকে। ব্যক্তিগতভাবে এমনিতেই অনেক আত্মবিশ্বাসী থাকে। যদি তোমাকে নিয়ে কারোর সাথে কথা বলতে দেওয়া যায়, তুমি দেখাচ্ছে একরকম পারফর্ম করবা, আরেকজন যে হচ্ছে কম কথা বলে সে আরেকজন পারফর্ম করবে। বা যে ডিবেটিং করে, যার কথা বলা, যে হোস্টিং করে, তাদের একরকম কনফিডেন্স থাকে, যে কিছু করে না তাদের একরকম কনফিডেন্স থাকে। এই জন্য এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, কিন্তু কমন প্রসেস হচ্ছে তোমার হলো এটা ফেস করতে হবে, যে মক ভাইবা দেওয়ার বিষয়টা আছে, কোথায় কি সমস্যা হচ্ছে, এক্সপার্টদের মতো মতামত নিতে হবে, যে আমি কিভাবে বিষয়টা, কোথায় কোথায় আমার ইরোর হলো, কোন বিষয়গুলো আমার ঠিক করতে হবে। এটা সবকিছুরই একটা হচ্ছে হলো কাঠামোগত উন্নয়ন করার বিষয় থাকে। হ্যাঁ, তো আমাদেরকে এগুলো আসলে ফেস করে ইমপ্রুভ করতে হবে। আর একটা বিষয় মনে রাখা উচিত, আমরা এই যে ভাইবা নিয়ে অনেকের দক্ষতা থাকেই, কিন্তু সব, আমার মেইন কথা হচ্ছে সবকিছুর একটা হচ্ছে স্ট্রাকচার থাকে, সবকিছুর একটা হচ্ছে হলো কি বলবো এটা, নিয়ম কানুন থাকে, এগুলো শিখতে হয়। তো হ্যাঁ, তো এগুলো আবার দেখা যাচ্ছে যে খুব বেশি ভাবে শেখার মানে শেখার, অনেকে আমরা শিখিও না বা হয়েও যায়, কিন্তু চাইলে শেখা সম্ভব আর কি, এটাই। বুঝতে পারছি ভাই। তারপরে ভাই, কোচিং জিনিসটা কি আসলে অপরিহার্য নাকি সঠিক গাইডলাইনটা বেশি জরুরি? কোচিং অপরিহার্য। এখন তোমাকে গাইডলাইন পেতে গেলে তো কোচিং এ হেল্প করে কিছুটা কিছুটা, অনেকে অনেকে আসে, কিন্তু এইগুলো যেগুলো তুমি প্রশ্ন করতেছো না, এগুলো হচ্ছে আহ, কোনো মানে ওয়ান ওয়েতে যাওয়ার কোনো সুযোগ নেই আর কি, এখানে মাল্টিপল ওয়ে আছে আর কি। তুমি যেটা বললে সেটা এক হিসেবে ঠিক, মানে প্রতিটা বিষয়ই হচ্ছে হলো বিতর্কের টপিক আর কি বলা যায়। হ্যাঁ, পক্ষ বিপক্ষ খুব খুব সুন্দর লজিক দিয়ে ডিফেন্ড করা যাবে দুটাকেই। তো মূলত তোমাকে প্রপার প্ল্যানিং দরকার, তোমার প্রপার প্ল্যানিং দরকার, একটা হচ্ছে হলো মিডিয়া সিস্টেম দরকার একটা। হ্যাঁ, সিস্টেমের জন্য কোচিং ঠিক আছে। আচ্ছা, একাই আমার 1 সপ্তাহ পরে পরীক্ষা হবে বা 4 দিন পরে পরীক্ষা আছে, আমি একাই থাকলে হয়তো পড়তাম না, কিন্তু কোচিং এ যাচ্ছি জন্য পড়তে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে। হ্যাঁ, তো এই সিস্টেমটা দরকার। সিস্টেমের জন্য তুমি হয়তো কোচিং এ যাও, প্রাইভেট ব্যাচ পড়ো, বা নিজেরা গ্রুপ করে পড়ো। তো যেটাই করো না কেন, যেটা তোমাকে হচ্ছে বাইন্ড রাখবে, একটা হচ্ছে লিমিটেশনে রাখবে, যেটা করতে হবে বাধ্যবাধকতা, সেটা দরকার আছে, এই হিসাবে কোচিং ঠিক আছে। আবার গাইডলাইন হিসেবে কি মাঝে মাঝে স্যাররা এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, কিভাবে পড়তে হবে বলেন, এই হিসাবে কোচিংটা একটু হলেও ফ্রুটফুল হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, যে যখন ফ্রেশাররা যখন কোচিং এ যায়, আর কোচিং এর এটা আসলে অনলাইন এভাবে বলাটা ঠিক কিনা, সব কোচিং না, কিছু কিছু বিষয় থাকে, তারা আসলে একটা হচ্ছে নিজেদের আহ, একটা ভীতি তৈরি করে স্টুডেন্টের মাঝে। সবাই একই রকম না, কিন্তু এই সেন্সটা আমার কাছে মনে হয়েছে আর কি, যে তারা একটা ভয় ঢুকাই দেয় মনের মধ্যে, এমন ভাবে সৃষ্টি করে যে তখন মনে হয় যে আমি যদি এখানে না আসি, তাহলে আমি তো এটা জানতাম না, বা এখানে না আসলে আমি কিছু পারবো না। মানে স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে তাকে হচ্ছে হলো স্টুডেন্ট যে আহ, তাদের মধ্যে কিছু নাই, তারা যে অনভিজ্ঞ, তারা যে আসলে ক্যাপাবল না, এই ফিল্ডটা তারা এই কোচিং থেকে ঢুকাই দেয় আর কি, অনেক মানে কোচিং না ঠিক, অনেক জায়গা থেকে পুশ করে স্টুডেন্টের মাঝে। তখন স্টুডেন্টরা নিজের সেলফ কনফিডেন্স হারায় ফেলে, মনে করে যে কোচিং না গেলে পারবো না, বা অমুক জায়গায় না গেলে পারবো না, অমুক ভাইয়ের কাছে না গেলে পারবো না, এরকম একটা কনফিডেন্স হীনতায় ভোগে। তো এটা আবার সমস্যা। হ্যাঁ, তো কোচিং এ যেতে হবে, কোচিং এ যেগুলো সুবিধা, যেমন একটা সিস্টেম থাকবে, একটা রুটিন থাকবে, মাঝে মাঝে কিছু ভালো কথা শুনবা, ভালো ডিরেকশন পাবা, এই বিষয়গুলো নেওয়া যায়। পাশাপাশি যেগুলো আহ, অন্যান্য বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে, যে আমি আমার যেটা প্রয়োজন, দেখা যাচ্ছে কোচিং এর একটা টপিকে 2 ঘন্টা লেকচার হবে, তোমার ওটা কতটুকু প্রয়োজন, তুমি ওই ওই বিষয়ে পারো কিনা। সায়েন্সে তুমি খুব বেশি দক্ষ, তোমার তো 2 ঘন্টা ধরে ওই টপিকটা, ওই আলো শব্দের ক্লাস করার দরকার নেই। হ্যাঁ,
তো এই জন্য নিজের প্রয়োজন মতো তুমি কোচিং এ যাবা, বা ওটাকে কোচিং যেন তোমাকে ইউজ করতে না পারে, তুমি কোচিং কে ইউজ করবা, তাহলে কোচিং তোমার জন্য প্রয়োজন। হ্যাঁ, এটাকে নিজের মতো করে নিতে হবে আর কি, সুবিধাটা। আসিফ, বুঝতে পারছি। আর ভাই, বিসিএস প্রিপারেশনের সব থেকে বড় চ্যালেঞ্জ কি আপনার মতে? চ্যালেঞ্জ হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা আর কি, এটাই, আর কিছু না। হ্যাঁ, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, মানে যতই কিছু হোক, মানে পড়তে ইচ্ছা করতেছে না তবু পড়তে বসতে হবে, মানে লেগে থাকতেই হবে। মানে এখন আমাদের সময় ছিল তো দেখা যাচ্ছে যে একটা বিসিএস এর কার্যক্রম 3-4 বছরে শেষ হতো। এখন যদিও সামনে একটু দ্রুততার মধ্যে হবে, তবুও ধরে রাখো 1.5 বছর, 1.5 বছরে একটা বিসিএস এ দেখা যাচ্ছে ফেইলার হবা। আমার ক্ষেত্রে হয়েছে, প্রথম বিসিএস এ নন ক্যাডার, পরের বিসিএস এ আসছে, সেটা আস্তে আস্তে 2-2.5 বছর হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। তো আমার তো তাও দ্রুত সময় আসছে, অনেকে যে 3-4টা বিসিএস দেওয়া হয় না, বা অনেকের প্রথমবারই হয়ে যায়। তো এখানে একটাই ট্যাগলাইন, যে ধৈর্য, আর কিছুই নেই। তারপরে ভাই, আপনার রেগুলারিটি আর রিভিশন ধৈর্য। হুম। আপনার রিভিশন প্রক্রিয়াটি কেমন ছিল? অনেকে পড়ে কিন্তু মনে রাখতে পারে না, তো আপনার মনে রাখার টেকনিক কি ভাই? আমার এটাও তো এই যে বললাম না, ব্যক্তিগত ভাবে ব্যক্তি ব্যক্তি হিসাবে চেঞ্জ হবে, আপেক্ষিক বিষয়। যারা টপার ক্লাসে থাকে তাদের মেমোরাইজিং ক্যাপাসিটি খুবই ভালো, তাদের দেখা যায় মনে থাকে। আবার আমরা মিডল ক্লাস যারা স্টুডেন্ট, তাদের আসলে এই মেমোরাইজিং ক্যাপাসিটি কম। তো আমার ক্ষেত্রে হতে হচ্ছে, যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কম, তাদেরটা আমি সাজেশন দিতে পারবো, কারণ আমি ওই ক্যাটাগরির স্টুডেন্ট। আমার ক্ষেত্রে হতো যে বেশি জানা, পুরোপুরি সবকিছুই জানা। যদি আমি একটা হিস্ট্রি নিয়ে, দেখা যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমি অনেক কিছু জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক কিছু, সবকিছুই প্রায় জানি, তাহলে আমার সেখানকার তথ্য মনে রাখা কঠিন না। মানে গল্পের মতো করে জানা বিষয়গুলো, ঘটনা জানা, এটা আমার ক্ষেত্রে হেল্প করতো। আর রিভিশন ছাড়া আসলে সম্ভব না, যে কোনো বিষয়ে এত হিউজ সিলেবাস, আসলে ভুল করে করেই জানতে হবে, পরীক্ষা প্রচুর দিতে হবে, আর হচ্ছে রিভিশন দিতে হবে প্রচুর। আর অনেকে মনে করে যে প্রথমবার তো ভাইয়া পড়ছি, সেকেন্ড বার পড়লাম, দ্বিতীয়বার পড়লাম, আমার আসলে মনে থাকতেছে না। আমার ইলেকট্রিসিটি চলে গেছে, হ্যাঁ, এটার বিষয়টা আমি ফেস করতেছিলামই হয়তো। জি ভাই, আপনি লাইট, বলছিলেন। তোমার এটা লাইট নিয়ে আসো একটু। হ্যাঁ, আমি লাইটের ব্যবস্থা করতেছি একটু তাহলে। লাইটের আলো, তোমার ইয়েটা নিয়ে আসো একটু, ওই চার্জারটা। মাঝখানে শেষ হয়ে গেল টপিকটা, আবার টপিকটা কভার হলো না। তো ঝামেলা দেখি। তুমি একটু হোল্ড করো, দেখি অন্য প্লেসে যাই। আচ্ছা, থামো। হ্যাঁ, এখন ঠিক আছে। জি ভাই। আচ্ছা, কোথায় ছিলাম? রিভিশনের বিষয় ভাই, রিভিশন প্রক্রিয়াটি এবং আচ্ছা মনে রাখার কৌশল। আচ্ছা, তো মনে রাখার কৌশলের বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে আহ, যারা হচ্ছে মেমোরাইজিং ক্যাপাসিটি যাদের কম, একটু যাদের পড়লে সরাসরি মনে কম থাকে, তাদের ডিটেলস বিষয়টা জানা, যে আহ, পুরো ঘটনাটা জানা বা বোঝা। দেখা যাচ্ছে কম্পিউটার বা বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের অনেক কিছু মানে টেকনিক্যাল বিষয় থাকে, যেগুলো আসলে মুখস্থ করাচ্ছে, যে যে যত কনসেপ্ট ক্লিয়ার থাকে তার তত বেশি মনে থাকে আর কি। তো যেগুলো কনসেপচুয়াল বিষয়, যেগুলো বোঝার বিষয় আছে, সেই সাবজেক্টগুলোতে কনসেপ্ট ক্লিয়ার রাখা, যেমন হচ্ছে বিজ্ঞান, কম্পিউটার, তারপরে হিস্ট্রিক্যাল হিস্টোরিক্যাল নলেজ যেগুলো, সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখা। আর কিছু কিছু বিষয় আছে মুখস্থ, যেমন সাহিত্য, লিটারেচার, জিকে কিছু পার্ট, এগুলো মুখস্থের বিষয় থাকে। তো মুখস্থের বিষয়গুলো তো আসলে রিভিশন বা মুখস্থ করার বিকল্প নাই। আর ওভারঅল ভাবে আমাদের রিভিশনটাই বেশি গুরুত্ব পাবে। আর যেটা বলছিলাম যে অনেকে মনে করি যে প্রথমবার পড়লাম, সেকেন্ড টাইম রিভিশন দিলাম, থার্ড টাইম রিভিশন দিলাম, কই আমার তো মনে থাকে না, পড়াশোনা তো ভুলে যাই।
অনেক পড়ছি তবুও ভুলে যাই। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম রিভিশন দিয়েও যখন এম, 4-5 বার রিভিশনটা শেষ হবে একই টপিক বা একই একটা বই, তারপরে আমাদের দক্ষতা আসা শুরু হয় সেই সাবজেক্ট বা টপিক বা বইয়ের ওপর। সেটা ওই 2-3 বার রিভিশন দিয়ে হয় না, আরো বেশি লাগবে। আমার মোটামুটি 4-5 বার রিভিশন যখন হবে একটা টপিক, তুমি চর্যাপদ নিয়ে 4-5 বার শেষ করছো, তো তারপরে তোমার দক্ষতা আসবে, তার আগে আসবে না। তো এই জন্য রিভিশনের বিকল্প নাই। কিন্তু বিষয়টা যারা আমরা বুঝে পড়বো, জেনে বুঝে মুখস্থ করব, সেটা বেশি সাস্টেইন হয়, করে সাস্টেনেবল হয় আর কি। বুঝতে পারছি। তারপরে ভাই আপনার নিজের করা কোনো শর্ট নোট বা টেকনিক আছে কিনা যা অন্যদের কাজে লাগতে পারে? এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে প্রিলি, আমার তো আমি হচ্ছে 5টা প্রিলি কোয়ালিফাই করছি, বা করার সুযোগ হয়েছে আর কি আল্লাহর রহমতে। কিন্তু আমার কোনো শর্ট নোট বা আলাদা করে কোনো খাতা ছিল না। বা অনেকে দেখা যাচ্ছে যে অনেকের অনেক শর্ট নোট থাকে, অনেকের হ্যান্ড নোট থাকে, অনেক অনেক ভাবে পড়ে। তো আমার প্যাটার্ন হচ্ছে, আমার শর্ট নোট বলি বা হ্যান্ড নোট বলি, যেটাই বলি, আমার বই বই সবকিছু ছিল। যে আমি যে বইটা পড়তাম সেই বইয়ে যত রকম টেকনিক হোক, যত রকম ইনফরমেশন হোক, খাতায় না লিখে আমি বই বইয়ে লিখতাম। আমার বইগুলো আসলে ছবি শেয়ার করার মতো না, এমন এমন অবস্থা। মানে ওই একটা একটা জায়গায় সবকিছু, কারণ আমার লজিক ছিল যে পড়তে বসলে, বাংলাদেশ পড়তে বসলে আমি তো একটা বই নিয়ে পড়বো, আবার কোথায় কি নোট করছি সেগুলো আমার কাছে একটু এলোমেলো মনে হতো। এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, হ্যাঁ। কাজেই অনেকে আবার খুব সুন্দর সুন্দর নোট করে টেকনিক করে পড়াশোনা করে। তো আমি, আমার প্যাটার্নটা এটা না, যে টেকনিক ওয়াইজ পড়াশোনা করার প্যাটার্নটা আমার ছিল না। এই জন্য এই হ্যান্ড নোট বা শর্ট নোট এগুলো আমার নাই। তো এটা ব্যক্তি ব্যক্তি ভেদে ভিন্ন হবে আর কি। আজকে তার তারপরে ভাই কিভাবে বিসিএস এর সিলেবাসের বাইরে গিয়ে স্মার্ট প্রিপারেশন নিয়েছেন? সিলেবাস বাইরে যেহেতু আসলে বাইরে যাওয়ার প্রয়োজন খুব কম হয় আর কি। কিন্তু তোমার প্রশ্নটা হতে পারে যে গতানুগতিক প্রসেসের বাইরে যে কিভাবে আমি জি ভাই। আসলে আমার আমার মতো করে পড়ছি আর কি, হ্যাঁ। জি ভাই। তো গতানুগতিক যেটা হয়, সবাই যেটা অ্যাভারেজ, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে অ্যাভারেজ মানেই ফেইলার, হ্যাঁ। এটা আমার একটা ট্যাগলাইন আর কি, যে অ্যাভারেজ মানেই ফেইলার। তুমি সবাই যেটা করতেছে করতেছে, তুমি যদি সেটা করো তাহলে তুমি অ্যাভারেজ। আর অ্যাভারেজ মানেই ফেইলার, মানে তুমি ফেইলার অলরেডি। তাহলে সবাই যা করছে, যে প্রসেসটা ফলো করতেছে, তোমাকে কিছুটা হলেও ব্যতিক্রম হতে হবে, কিছুটা হলেও নিজের একটা ইউনিকনেস থাকবে সেখানে, হ্যাঁ, যেটা অ্যাভারেজের পর্যায়ে তোমাকে ফেলাবে না। এটাই হলো বিষয়। তো মানে অ্যাভারেজের বাইরে যে আমি কি করছি, যদি আমার বিষয়টা চেষ্টা বলতে চাই তোমাদেরকে, তাহলে বলতে হবে যে আমি আসলে ওই যে বললাম না, যে প্ল্যানিং করতাম, মানে অ্যানালাইসিস করতাম, যে যে টপিকটা আমি পড়তেছি সেই টপিক থেকে কোন কোন মানে আহ, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে বিসিএস এর 200 মার্কসের পিলিতে 100টা থেকে 150টা টপিক থাকে, একবারে কনক্রিট টপিক। সেগুলো থেকে প্রতি বিসিএস এই প্রশ্ন আসবে। দেখা যাচ্ছে 150টা টপিক থেকে তোমাকে 100 মার্কসের কমন থাকবেই, ওই টপিকের বাইরে যাবে না। তো এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা, যে কোন টপিকটা আসলে পরীক্ষায় থাকবেই, থাকেই সবসময়। চর্যাপদ থেকে সবসময় 3 মার্কসের প্রশ্ন থাকবেই। সেখান থেকে আবার কিছু কিছু স্পেসিফিক জোন আছে যেখান থেকে বেশি প্রশ্ন আসে। তো মূলত যত তুমি আইডেন্টিফাই করতে পারবা তোমার প্রবলেমকে, যতটা স্পেসিফিক করতে পারবা, তত বেশি তোমার অ্যাকুরেসি বাড়বে, তত বেশি তোমার দক্ষতা বাড়বে। আমি এটা করতাম, করার চেষ্টা করতাম সবসময়, যে যেটা আমি পড়তেছি এটা কতটা প্রয়োজন, বা এখানের এটা এটা আমি কতটুকু গুরুত্ব দিব, বা এটার ইয়া কি, এটার হিস্ট্রি কি, এখান থেকে কিরকম প্রশ্ন আসছে, এই অ্যানালাইসিস গুলো আমি করতাম। এটা একটু আলাদা বলতে পারা যায়। আর বাদ বাকি পড়াশোনা। আর হচ্ছে আরেকটা বিষয়, আমি প্রচুর কোশ্চেন সলভ করতাম আর কি, মানে পরীক্ষা দিতাম আর কি, পরীক্ষা দিয়ে কোশ্চেন সলভ করা। অনেকে করি কি, জব সলিউশন কিনে নিজের মতো করে পরীক্ষা দেই, বা খালি শুধু অ্যান্সার দেখে যাই, মুখস্থ করি। যখন আমরা কোনো জিনিস পড়ি তখন আমাদের একটা সাইকোলজি কাজ করে, তখন আমাদের ইনপুট কাজ করে, একটু বুঝেও বিষয়টা। যখন আমরা হচ্ছে কোনো কাজকে পড়তেছি, তখন আমরা হচ্ছে ইনপুট আমাদের মাথায় ঢুকাচ্ছি, শুধু পড়তেছি, কি ইনফরমেশন ইনফরমেশন ঢুকাচ্ছি, কিন্তু সেটা রিথিঙ্ক করে অ্যানালাইসিস করে ইমপ্লিমেন্ট করতেছি না। এটা কখন হবে, যখন আমরা পরীক্ষা দিব। যখন মানে যারা কম বেশি আমরা সবাই হচ্ছে টিউশন করাই, টিউশন করার ক্ষেত্রে কি হয়, যে একবার একটা বিষয় আমরা দেখি, সেটা আমাদের খুব মনেও থাকে বেশি এবং খুব দ্রুত মাথায় আমাদের ঢোকে, এবং সেটা আমাদের সাস্টেইনও করে।
টিউশন করাইতে গেলে, যে টপিকটা আমরা পড়ে যাই। কিন্তু অন্যান্য বিষয় এতটা হয় না। কেন হয় না? কারণ ওটাকে আমাদের হচ্ছে হলো এরপরে যে ডেলিভারি করতে হবে। আমরা যখন ইনপুট দেই তখন আমাদের মাথায় সেন্স থাকে যেটা আমাকে ডেলিভারি করতে হবে আরো সুন্দর করে। ডেলিভারি করার নিয়ত নিয়ে আমরা ইনপুট দিই, শুধু ইনপুট দিই না কিন্তু। এর এই দুইটা পার্থক্য, অনেক পার্থক্য আছে। যখন আমরা হচ্ছে হলো টিউশন করাই না, আর যখন যেই সাবজেক্টে আমরা টিউশন পড়াবো আজকে, আর যেটা আমরা পড়াবো না, এটা অনেক পার্থক্য, একটা আমাদের সাইকোলজিক্যাল পার্থক্য থাকে। তো এই জন্য আমরা যখন পড়বো, তখন আমরা এটা ডেলিভারি কিভাবে দিব সেই সেন্সেও পড়তে হবে। আমি একটা জিনিস পড়তেছি, এটা আমি আরেকজনকে বুঝাইতে পারবো কিনা স্পষ্ট ভাবে, এই সেন্স নিয়ে পড়তে গেলে আমাদের পড়াশোনাটা বেশি কনক্রিট হয় আর কি। টিউশন দিয়ে যেটা তোমাকে এক্সাম্পল দিলাম। তো তোমরা যারা পড়াশোনা করতে চাও বা সামনে করবা, এটাকে এভাবে পড়বা যে আমি যেটা পড়তেছি সেটাকে আমি টু দা পয়েন্ট আরেকজনকে বুঝাইতে সক্ষম কিনা। যদি সক্ষম হও তাহলে সেটার কোয়ালিটি ভালো আর কি। এটাই। তারপরে ভাই আসিফ, দীর্ঘ, শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি ভাই। তারপরে ভাই দীর্ঘ লম্বা জার্নিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার মানে কিভাবে নিয়ন্ত্রণ করছেন? এটা তো তুমি মানে, আমি তো অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে এই বিষয়ে। তো অনেকের না, মানে আমি অ্যাস্টনিশ হয়ে যাই যে তারা কিভাবে মেনটেন করে। কেউ দেখা যাচ্ছে যে 6 মাস ফোনে টোনে নাই, হ্যাঁ, কেউ চালায় না, কিছু না, মানে নাই, উধাও হয়ে গেছে। আমারই এক জুনিয়র, যে আসলে সে মনে হয় 7-8 মাস ধরে, 1 বছর ধরে ফেসবুকই চালায় না, নাই, আইডি ডিএক্টিভ করে রাখছে। অনেক এটা, অনেকের ক্ষেত্রে অনেক রকম হয়। তা আমি এত কিছু করি নাই, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড মানুষ বলা যায়। আমি শুরুর যে প্রিলিটা ছিল তখন আমি 2.5 মাস 3 মাস আমি আসলে সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, ডিস্ট্রাকশনে ছিলাম না। ডিস্ট্রাকশনটা খুব খারাপ জিনিস আমাদের। মানে এই যে টপিক যেহেতু আসলো, পড়াশোনার ক্ষেত্রে, মানে পড়াশোনা তোমার কখন ভালো মতো হবে, কোয়ালিটি ফুল পড়াশোনা কখন হবে, এটা একটা ফ্যাক্টর আছে। তো কোয়ালিটি ফুল পড়াশোনা হয় কিন্তু যখন আমি একটানা পড়তেছি তখন। দেখা যাচ্ছে মিনিমাম যখন আমার 2 ঘন্টা একটানা পড়তে পারতাম, 3 ঘন্টা 2 ঘন্টা, তখন আমার কোয়ালিটি ফুল পড়াশোনা হতো। কিন্তু এখনকার যে ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশন, ফেসবুক, ইউটিউব, এই যে 10 মিনিট পর পর আমরা স্ক্রল করতেছি, বা 10 মিনিট পর পরে আমাদের মাইন্ডটা অন্য কিছু থিঙ্ক করতেছে, এটা আমাদের পড়াশোনা একদমই সুইটেবল না। যদি পড়াশোনা করতে চাই তাহলে আমাকে একটানা ওই 2 ঘন্টা বসে থাকার একটা, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, যে যত পারে একটানা পড়তে হবে কোনো ডিস্ট্রাকশন ছাড়াই। তো এই জন্য সোশ্যাল মিডিয়া অফ রাখা সুবিধা, অফ রাখলে মানে সুবিধা হয়। আর যার কন্ট্রোল ভালো, সে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া আছে কিন্তু পড়ার সময় 6-7 ঘন্টা সে থাকলো না, দিনে একবার একটু আপডেট নিয়ে নিল। হ্যাঁ, এভাবে এটা এটা পার্সোনাল কন্ট্রোল শুধু, আর কিছুই না। বুঝতে পারছি। এটা খুবই কঠিনও আবার, হ্যাঁ কঠিন, অনেক বেশি কঠিন। তারপরে ভাই আত্মবিশ্বাস গড়ার জন্য কোনো বিশেষ অভ্যাস বা কোনো টেকনিক অবলম্বন করছেন? যে ভাই বর্তমানে মানুষজন বেশিরভাগই আশেপাশে দেখা যায় কি বিভিন্ন বিষয়ে পারার পরেও আত্মবিশ্বাসহীনতায় ভোগে। এটা দেখা যাচ্ছে তাদের পারফরমেন্স যেটা হওয়ার কথা ছিল তার থেকে লোয়ার হয়ে যায়। এটা 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 কমন বিষয়, বুঝছো, এটা এটা হবেই। মানে আত্মবিশ্বাসী তো একটা হচ্ছে অ্যাটিটিউড, পার্সোনাল অ্যাটিটিউড আর কি, হ্যাঁ। তো এই অ্যাটিটিউড তো আসলে অনেকেই আগে থেকে নিয়ে আসে, অনেকের থাকে না, অনেকেই পার্সোনাল ভাবে সবসময় দেখা যায় যে মানে কনফিডেন্সটা পায় না। তো এই যে জার্নিটা, বিসিএস জার্নি বা যে কোনো কম্পিটিটিভ জার্নিটা, আত্মবিশ্বাসী তুমি কখন হবা, যখন দেখবা তোমার রেজাল্টটা আসলে আত্মবিশ্বাসী হওয়ার মতো। তখন তুমি আত্মবিশ্বাস মানে তখন তুমি কনফিডেন্ট হবা। এই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে বাকিদের সাথে কম্পিটিশন করতে হবে। তোমার যারা কম্পিটিটর, তারা যদি, তুমি যদি দেখো তুমি তাদের সাথে কম্পিট করতে পারতেছো বা তুমি প্রথমে আসো, তখনই না তুমি আত্মবিশ্বাসী হবা। তুমি যদি একাই একাই, আমি যদি হচ্ছে যেখানে অনেক প্রতিযোগিতা করতে হবে, যেখানে হচ্ছে হলো একসাথে অনেকজন নামবো কিন্তু আমি আসলে তাদের সাথে কম্পেয়ার করতেছি না নিজেকে, নিজে নিজের মতো কাজ করতেছি, তাহলে তো আত্মবিশ্বাসী হতে পারবো না। তো এই জন্য কোচিং একটা প্ল্যাটফর্ম হতে পারে। কোচিং এ যখন আমি যাবো, কোচিং এ পরীক্ষা দিব, তখন যদি দেখি আমি টপ 5-এর মধ্যে আছি, তখন মনে হবে যে না, তখন আত্মবিশ্বাস, এমনিতেই আমি আত্মবিশ্বাসী হব যে আমি তো সেরা 5-এর মধ্যে আছি, মানে কোচিং থেকে প্রতিবার 10 জন থেকে, তাহলে তো আমি তো সেই হিসাবে স্ট্যাটিস্টিক্যালি আমিও টিকবো। এই যে একটা আত্মবিশ্বাস গ্রো হলো, সেটা কিভাবে গ্রো হলো, যে তোমাকে হচ্ছে কম্পেয়ার করে গ্রো হলো। সেটা কোচিং হোক, অনলাইন প্ল্যাটফর্ম হোক, যে কোনো বিষয় হোক না কেন, তোমাকে আসলে তোমার যারা কম্পিটিটর, তাদের সাথে কম্পিট করে দেখতে হবে তোমার অবস্থান কোথায়।
এটাই তোমার আত্মবিশ্বাস গড়ে গড়ে তুলতে সাহায্য করবে। এটা এমনি এমনি হবে না। বুঝতে পারছি। আসিফ, তারপরে আজ যদি আপনাকে সুযোগ দেওয়া হয় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যান করতে, আপনি কি করবেন? প্ল্যান করতে, তাই না? আমি মানে পার্সোনাল ভাবে দেখা যাচ্ছে যে আমার এই স্টুডেন্ট নিয়ে কাজ করার সুযোগ হয়। মাঝে মাঝে ব্যাচ পড়াইতাম আর কি। তো প্ল্যান যদি করতে বলি তাহলে আমি সবাইকে কমন একটা টাস্ক দেই যে আগে তারা তাদের প্ল্যানকে ঠিক করা। সেই প্ল্যান শুধু পড়াশোনা কেন্দ্রিক না। এটা মানে আমি তো শুধু মানে পড়াশোনা করতে এসে শুধু পড়াশোনায় আমরা স্ট্রাগল ফেস করি না। আমাদের ফ্যামিলি কন্ডিশন আছে, তারপরে আমাদের সারাউন্ডিংস বিষয় আছে। এগুলো বিষয়কে অ্যানালাইসিস করা, যে আমার ক্যাপাসিটি কেমন, আমার সময় কেমন, আমি কখন কি করতে পারবো, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ভিউ আর কি। পড়াশোনার আগের বিষয় এগুলো, মানে কি বলবো, এগুলো বেসমেন্ট আর কি। অনেকের দেখা যাচ্ছে ফ্যামিলি ক্রাইসিস আছে, তাকে যদি আমি ওই যদি লেকচার দিই যে তোমাকে 2 বছর পড়াশোনা করতে হবে অনেক এফোর্ট দিয়ে, অন্য কিছু করা যাবে না, তো এটা তো তার জন্য মানে ইয়ে না, অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, তো এই জন্য প্রথমে আমি চেষ্টা করি যে পার্সোনাল বিষয়গুলো জানার, কার কিরকম স্ট্রেংথ, চ্যালেঞ্জ, এগুলো জানার চেষ্টা করি। তারপরে তাদেরকে হচ্ছে হলো তার সাথে সুইটেবল কোনটা হতে পারে সেরকম বিষয়ে সাজেস্ট করি। ধরলাম আমরা সবাই অ্যাভারেজ, আমাদের পড়াশোনা করার জন্য মিনিমাম যে বিষয় দরকার সেটা আছে, তাহলে আমি কি নিয়ে কাজ করব, এখন কমন বিষয় কি হবে? সেটা হতে পারে যে ওই আমার উইকনেস, স্ট্রং জোন অ্যানালাইসিস করা, বিষয়গুলো কোনটা গুরুত্বপূর্ণ, সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস যেটা বলে 200 মার্কসের প্রিলি অ্যানালাইসিস, কোন বিষয় গুলো কি, এই ধারণাগুলো স্পষ্টভাবে দেওয়া, যে কোন সাবজেক্টে কোন বিষয় কেমন কি, মানে ওভারঅল সিনারিওটা আগে বেশি জানা, জেনে বুঝে কাজে লাগা। আমরা সবাই অনেক সচেতন। আমরা যে কোনো কিছু করতে গেলে অনেক আগে পিছে অনেক কিছু ভাবি। যে কোনো বিজনেসে ইনভেস্ট করতে গেলে আমরা দেখি সেটার রিস্ক কি কি, সেটার গেইন করার পসিবিলিটি কি, সবকিছু আমরা আসলে চিন্তা ভাবনা করেই কাজ শুরু করি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা করি কি, পড়াশোনার ক্ষেত্রে আমরা আসলে এরকম কিছুই করি না, জাস্ট শুরু করে দিই, কোনো প্ল্যানিং নেই। সবাই কোচিং এ যাচ্ছে, বই কিনতেছে, MP3 কিনতেছে, MP3 কিনে কিনে পড়াশোনা শুরু করে দিলাম। ঠিক কাজেই আহ, যদি আমার সুযোগ থাকে জুনিয়র জেনারেশনকে নিয়ে কাজ করা, তাহলে আমি হচ্ছে তাদেরকে আগে বুঝাবো যে মানে আসলে গেমটা কি হচ্ছে, সিস্টেমটা কি, সিস্টেমটা কি বুঝাবো। তাদেরকে একটা প্রপার সবকিছু একটা ক্লিয়ার ভিউ দিব যে এটা বিষয়গুলো এরকম। তারপরে তাদেরকে জেনে বুঝে সেখানে ইনপুট করাবো আর কি, সেদিকে পুশ করাবো। আগে উম, আগে হচ্ছে গেমটা কি হচ্ছে সেটাকে ক্লিয়ার করব, তারপরে বিষয়টা। হ্যাঁ, তো আমার এই সুযোগ থাকে বা সুযোগ হচ্ছে বা এখনো হচ্ছে, সামনেও হবে। আমি এই বিষয় নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা রাখি এবং করতেছিও, ইনশাল্লাহ করার সুযোগ হচ্ছে। বুঝতে পারছি। ভাই আপনি কি আসিফ, বিসিএস এর বাইরে কি অন্য কোনো চাকরির চেষ্টা করছিলেন, নাকি শুরু থেকে আপনি আপনার গোল নিয়ে ক্লিয়ার ছিলেন? এটা মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে একরকম অ্যান্সার হবে, আর কি করা উচিত সেটা যদি বলি সেটা আরেক রকম অ্যান্সার হবে। তো আমি ব্যক্তিগতভাবে BCS এই ফ্যাসিনেটেড ছিলাম, এই জন্য আমি BCS এর বাইরে কিছু ভাবি নাই। দেখা যাচ্ছে যে আমি ওই ব্যাংকের ব্যাংকের পরীক্ষা দেওয়ার সময় বাসা থেকে বলতো যে ব্যাংকে তো তোমাকে হচ্ছে জয়েন করাবো না, দাও পরীক্ষা দাও, এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো কাজে আমি ছিলাম পার্সোনালি শুধু BCS ওরিয়েন্টেড ছিলাম, তো এটাকে আমি তো কখনোই সাজেস্ট করি না এই পর্যায়ে এসে। কারণ বর্তমানে চাকরির বাজার খুবই কম্পিটিটিভ আর খুবই আনসার্টেইন। BCS এর রিকমেন্ড হয়েও অনেকে অনেক কারণে বাদ যাচ্ছে। হ্যাঁ, বা অনেক দেরিতে নিয়োগ হয়। তো এই জন্য আমার মানে বর্তমানে প্রেক্ষাপটে প্রয়োজন সবকিছুকেই গুরুত্ব দেওয়া, কোনো কিছুকে অবহেলা না করা। কিন্তু আমার টার্গেট থাকবে একটা ফিক্সড, মানে একটা আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু আমরা সব অপশনে ওপেন রাখবো আর কি। সেই ব্যাংকের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, আমরা একটা টার্গেটটাকে অপশনটাকে ওপেন রাখবো, সেটা আমাদের মেইন টার্গেট নাও হইতে পারে। এটাকেই শুধু BCS কেন্দ্রিক পড়াশোনা করা একটা হচ্ছে হলো অ্যারোগেন্সি একটা, এটাকে আমি আর সাপোর্ট করি না আমার এই পর্যায়ে এসে। বুঝতে পারছি। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা এই সবকিছুর বাইরে, এটা নিজে পার্সোনালি জানার ইচ্ছে হলো, আপনি কি ভাই এখন কি মানে কোচিং করাচ্ছেন? না, কোচিং আমি কোচিং এ পড়াই না, আমি পার্সোনালি দেখা যাচ্ছে একটা বেসিক কন্টিনিউ করতাম যখন রিকমেন্ড হওয়ার পরে
অনেক এক এক বছর ওয়েট করতে হয়েছে জয়েনিং করার সময়, তখন বসে না থেকে ব্যাচ চালাতাম আর কি। তো এখনো আবার ছেলে পেলে দেখা যাচ্ছে যে নকটক দিচ্ছে, সামনে শুরু করার প্ল্যান আছে আর কি পার্সোনালি। কারণ ভাই দেখা যাচ্ছে ভিডিওর নিচে অনেকে জানতে চাইতে পারে, তো তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা করছি। প্লাস আমাদের মধ্যে যদি কারো ইন্টারেস্ট থাকে তো সবকিছু মিলাই আর কি। আপনাকে হ্যাঁ ভাই না আমি আর এটা শুধু ব্যাচ হিসাবে না, অনেকে এটা অনেক একটু ফর্মালি নেয় আর কি। তো আমার মানে দেখা যাচ্ছে যে অনেকের সাথে কথাবার্তা হয় ব্যাচ হিসেবে, তো সেটা আলাদাভাবে একটা প্যাটার্ন ওয়াইজ চলবেই। তো তোমাদের যদি কারো মনে হয় যে ভাই আমি এই ক্যারিয়ারে বা এই চিন্তা ভাবনায় সমস্যা ফেস করতেছি, কি করা যায়, আমি এই বিষয়ে খুবই লিবারাল এবং চেষ্টা করি যে তাদের কথাগুলো শোনার, যে অ্যাকচুয়াল সমস্যাটা কি হচ্ছে। সবার জন্য একই প্রেসক্রিপশন না। হ্যাঁ, তো কাজে যাকে আমি প্রেসক্রাইব করব তার বিষয়ে আমাকে জানতে হবে। তো এটাও এখানে এক্ষেত্রেও আমি আমার সদিচ্ছা আছে যে যদি কেউ ওই ফর্মালি বা ওই ব্যাচ হিসেবে কন্টিনিউ না করেও আমার সাথে পার্সোনালি কথাবার্তা বলে, আমি আমার যতটুকু ক্যাপাসিটি আছে চেষ্টা করি তাদেরকে সাজেস্ট করার আর কি। আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। অনেকক্ষণ সময় দিলেন আপনি, বুঝছেন। আর ভাই অনেক কিছু জানার পরে অনেক রকমের কনফিউশন ক্লিয়ার হয়েছে, বুঝছেন। মানে কিছু বিষয় থাকে ভাই হচ্ছে যে রোড ম্যাপের মতো রাস্তাটা মনে হয়, ওই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে ভাই। অনেক কিছু ঝাপসা ছিল। আমি মনে করি বাকি সবার ক্ষেত্রে এই ব্যাপারটা সেম ভাবে কাজ করবে। আমি আশা করি নাই ভাই আচ্ছা, যে। আরেকটা বিষয় জি ভাই বলেন। আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন এই জার্নিতে নামবা তখন তোমরা শেষটা ঠিক করবা, যে আমার শেষটা কোথায়। হ্যাঁ, আর বাকিদের সাথে কম্পেয়ার করা যাবে না নিজেকে। অনেকে দেখা যাচ্ছে যে খুব দ্রুত, আমার তো অনেক বেগ পাইতে হয়েছে আর কি, অনেক দেরিতে দেরিতে আমার চাকরির সুযোগ হয়েছে। অনেকে দেখা যাচ্ছে অ্যাপেয়ার দিয়ে ফার্স্ট টাইমে হয়ে যাচ্ছে, অনেকে তারও আগে, মানে অনেকে অনেক রকম জার্নি থাকে। তো এই বিষয়টাকে অনেকে হতাশা ভাবে দেখে যে হচ্ছে না, আমি পারতেছি না, এরকম বিষয় আসে। তো জার্নিটা হয় কি, আমি আমার যেটা মানে কি বলবো, এটা ফিলোসফি বলা যেতে পারে। যদি এক্সাম্পল দিই, যদি দিনাজপুর থেকে আমি ঢাকায় যাব, ঢাকায় আমার দেখা যাচ্ছে আমি হচ্ছে হলো একটা ঢাকায় পৌঁছাবো, এটা আমার ফিক্সড। এখন কেউ কেউ হয়তো রকেটে যাবে, কেউ এরোপ্লেনে যাবে, কেউ হচ্ছে নিজের নিজের পার্সোনাল ভেহিকলে যাবে, কেউ এসি গাড়িতে যাবে, কেউ হচ্ছে হলো প্রাইভেট কারে যাবে, কেউ হয়তো সাইকেল নিয়ে যাবে, বা কেউ কেউ হেঁটে হেঁটে যাবে। কিন্তু সবাই একসময় ঢাকায় পৌঁছাইতে পারবে যদি তাদের ডিরেকশনটা বা লক্ষ্যটা ঠিক থাকে। তো এই জন্য হয়তো আমার হয়তো কি বলে এরোপ্লেন নাই, আমার হচ্ছে হলো সাইকেল আছে। তো চেষ্টা করতে হবে যে কন্টিনিউয়াসলি সেখানে সেই দিকে আগানো, এই থেমে যাওয়া না, বা বাকিদের সাথে কম্পেয়ার করা না, যে সে এত দ্রুত ভালো বোঝে, সে এত দ্রুত যাচ্ছে, আমি তো পারি না। এই পারি না ফিলিংস না নিয়ে এসে নিজের সাথে নিজের তুলনা করা, যে আমি আগে কতটুকু পারতাম, এখন কত দূর আসছি, বা কতদূর যেতে হবে আমাকে, এটা নিজের সাথে কম্পেয়ার করা, কারোর সাথে কম্পেয়ার করা না। আমরা হতাশ হই বা ফ্রাস্ট্রেটেড হই এই বাকিদের সাথে কম্পেয়ার করে। তো নিজে যখন এই জার্নিতে নামবা তোমরা, কখনোই কারোর সাথে কম্পেয়ার করবা না। দেখতে হবে যে নিজের আমি সেরা এফোর্ট দিচ্ছি কিনা, আর নিজে আমি গতদিন কোথায় ছিলাম, আজকে কোথায় আছি। হ্যাঁ, এই বিষয়টাকে শুধু হচ্ছে গুরুত্ব দিবা, তাহলে আশা করা যায় যে হতাশা বিষয়টা কম কাজ করবে, আর আহ বিষয়গুলোতে লেগে থাকা সহজ হবে আর কি। আরেকটা কথা আসিফ, ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাই, সেটা হচ্ছে আপনি কি দিনাজপুরে কোচিং করছিলেন কোথাও, নাকি ঢাকাতেই করা হয়েছে? দিনাজপুরে আমার হচ্ছে কোচিং করতাম অনার্স মাস্টার্সে থাকতে, কনফারেন্সে ভর্তি ছিলাম প্রিলিতে। পরে দেখা যাচ্ছে যে পরবর্তী সময় রংপুরে, আমার বাসা তো রংপুরে, রংপুরে চলে আসছে মাস্টার্স শেষ, তখন রংপুরে করছি। তখন রংপুরে করে মনে হলো যে এখানে ওই আমার যে প্রশ্ন মাথায় আসছিল যে এখানে তো রংপুর থেকে দেখা যাচ্ছে দুই তিনটা ক্যাডার হয়, তবু সেটা শিক্ষা ক্যাডার বা ওই শিক্ষা ক্যাডার হয়। তখন আমার তো টার্গেট ছিল যে সারা দেশের ক্যাডার যেখান থেকে হচ্ছে, সেরা সেরা ক্যাডার যেখানে হচ্ছে সেখানে যায় যদি আমি কম্পিটিশন না করি, তাহলে তো আমি তাদের লেভেলে উঠতে পারবো না। এই জন্য আমি পরে ঢাকায় চলে আসি। মানে এটা আমার জার্নি। আবার অনেকে দেখা যাচ্ছে যে কিছুই করেনি, কোচিং টোচিং কিছুই করেনি, নিজে নিজে পড়ে ক্যাডার হয়ে গেছে, সেটা তাদের জার্নি। তো আমার জার্নি ছিল একবারে জিরো থেকে শুরু করা, প্রতিটা স্টেপকে কোশ্চেন করা যে হোয়াই, কেন এটা হচ্ছে, কেন হচ্ছে না, কি করা উচিত, কি করতে হবে, সেটাকে আবার ঠিক করা, তারপরে আবার ঠিক করা। মানে একবারে জিরো থেকে আস্তে আস্তে ঠেকে 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 শেখা আর কি। এটাই আমার জার্নি ছিল। এই জন্য
অনেকের সাথে আমার জার্নিটা ম্যাচ করবে না, বা সবার আমারটাই ফলো করতে হবে এটাও না, কিন্তু আমার প্রসেসটা এটা ছিল জন্যই বলা আর কি, এটাই। বুঝতে পারছি ভাই। আর ভাই আর একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনার তো লাস্ট ভাইবাটা ইংলিশে ছিল, তাই না? হ্যাঁ, তো ভাই এই ক্ষেত্রে প্রশ্ন করছে যে আমাদের হাজিদের এসে দেখা যায় কি আমরা বেশিরভাগ লোকজনই ইংলিশে তুলনামূলকভাবে কথা বলতে সবাই সমস্যা ফেস করে, অলমোস্ট এভরিওয়ান। হ্যাঁ, আমিও তো করতাম। তো আমিও হ্যাঁ করি, জি, এখনো করি। জি ভাই, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করছেন বা কিভাবে ঠিক করছেন? এটা এটা হচ্ছে যখন, যখন আমি বুঝলাম যে আমার ইংলিশের অবস্থা খুবই খারাপ, বা এখনো খারাপ, তো তখন হচ্ছে ওই ভাইবা যখন ডেট দেয়, ভাইবা ডেটের পরে তো আমাদের 3-4 মাস সময় থাকে। তখন আমি হচ্ছে ওই আমরা একটা গ্রুপ করতাম, গ্রুপ করে ইংলিশে কনভারসেশন করতাম। ইংলিশে যেটা আমাদের কমন কমন থিঙ্কিং থাকে, আমি ইংলিশে বলতে পারি না কথা। তুমি যদি ইংলিশ শুনে বুঝি, যদি আমরা যদি ইংলিশ শুনে বুঝি, যে ইংলিশ শুনে বোঝে, ইংলিশ লেকচার, ইংলিশ কথা শুনে বোঝে, তার মানে সে ইংলিশ বলতে পারে, তার ভেতরে দক্ষতা ওই বিষয়টা তার মধ্যে আছে। কিন্তু শুধু এই জড়তার জন্য আমরা বলতে পারি না, প্র্যাকটিস না থাকা এবং জড়তা, বলতে কি ভুল করে ফেলি। যে শুনে বোঝে সে বলতেও পারবে, তার এটা নিজের ইনহারেন্ট স্কিল আছে। ঠিক আছে, শুধু শুধু প্র্যাকটিস করতে হবে, ভুল ভাল ইংলিশ বলতে হবে। তা আমরা ওটা করতাম যে গ্রুপ, আমাদের ভাইবার গ্রুপ করে যা মন চায় তাই ইংলিশ ভুলভাল বলতাম আর কি। ভুলভাল বলার প্র্যাকটিস করতাম, এভাবে বলতে বলতে ইংলিশের জড়তা কেটে গেছে, জড়তা কেটে গেলেই হয়ে যায়। আর একটা কাজ পাশাপাশি করতাম মাঝে মাঝে, যে ইংলিশ পেপার কিনে জোরে জোরে ইংলিশ রিডিং পড়ার বিষয়টা, মনে মনে পড়া না, জোরে জোরে রিডিং করে পড়ার বিষয়টা, উচ্চারণ করে পড়ার বিষয়টা। এটা করলে মূলত ইংলিশে জড়তাটা কাটাতে কাটাইতে পারলে আমাদের ইংলিশে সমস্যা থাকে না। আমার গ্রামাটিক্যাল প্রচুর ইরর আছে, আমি এখন 1 পেজ গ্রামাটিক্যাল ঠিক মতো ভাবে লিখতে পারবো কিনা আমি জানি না, শিওর না, বলতে গেলে অনেক ভুল হবে, কিন্তু আমার জড়তা নাই। হ্যাঁ, এই জড়তা কাটাইতে পারলেই তোমরা ইংলিশের এই যে ভাইবা গুলো, এগুলো কোনো সমস্যা না। তো ইংলিশের জড়তা কাটাইতে গেলে বলতে হবে, ইংলিশের কনভার্সেশন প্র্যাকটিস করতে হবে, এটাই আর কি। বুঝতে পারছি। আর ভাই যদি কেউ আপনার কাছে মনে করেন পরবর্তীতে যে গাইডলাইন নিতে চাই, যেভাবে আপনি বললেন যে ব্যাচ করে হোক বা এভাবে, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কোথা থেকে জানতে পারবে যে আমি কিভাবে তো কি করা যায়? অ্যাভেলেবল, আমি তো মনে করো যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় অনলাইনে থাকি, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো আমাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, যেখানেই পারো নক করো, নাম্বারে ফোন দাও, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে ভাই। আমার মনে হয় আর কারোর তাহলে কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না, কারণ যা যা ছিল ভাই, যে যা যা দিছিল সবকিছু জিজ্ঞাসা করছি। আর আপনি অনেক ভালো মতো করে বলছেন, যেখানে আর বাড়তি প্রশ্ন থাকার কোনো প্রশ্ন আসে না। আর আপনাকে অসংখ্য অসংখ্য এটা অসংখ্য হচ্ছে ধন্যবাদ ভাই। বিষয়। জি ভাই বলেন। আচ্ছা, এটা তো আসলে ধন্যবাদ দেওয়ার সেরকম বিষয় না। তবে এখানে আমার, মানে কি বলবো এটা, তুমি আমার সাথে কথা বলে যেরকম ফিল পাইলা, আরেকজনের সাথে কথা বলো, দেখবা যে তার স্ট্র্যাটেজি আলাদা ছিল, আরেকজনের সাথে তার স্ট্র্যাটেজি আলাদা। কাজেই এটা কোনো কনক্রিট বেস না, আমি বলছি জন্যই যে এটাই করতে হবে এরকম কোনো বেস না। তোমাদের কাজ হবে যে যার কনসেপ্টটা তোমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে এটা অ্যাডজাস্টেবল, তুমি সেটা ফলো করো, সেটা আমার হোক বা আরেকজনের হোক। কিন্তু সবাই সাকসেসফুল, কাউকে তো ভুল বলার সুযোগ নাই। কিন্তু দেখতে হবে যে তোমার সাথে, তোমার সাইকোলজি প্যাটার্নের সাথে কারটা অ্যাডজাস্ট করতেছে, তুমি তারটা ফলো করবা, এটা একটা বিষয়। আর হচ্ছে, আর কি জানি বলতে চাইলাম, ভুলে গেছি, মনে নেই। তো তোমরা যে যে কোনো সময় জানাও আমাকে বিষয়গুলো। আর নিজেরা হচ্ছে এই জার্নিটাতে তোমাদের একটা নিজস্ব থিঙ্কিংটা থাকা লাগবে, একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড থাকা লাগবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে বিসিএস জার্নিটা শুধু পড়াশোনার না, এটা একটা সাইকোলজিক্যাল জার্নি, সাইকোলজিক্যাল প্রেশার প্রচুর নিতে হয়। তো কাজেই আমি সবসময় চেষ্টা করি যে পড়াশোনার বাইরে যে স্টুডেন্টের সাথে সাথে যখন কথা হয়, পড়াশোনার বাইরে যে তাদের সাইকোলজিক্যাল প্যাটার্নটা আমি ভাবার চেষ্টা করি, বা সেটা নিয়েও কাজ করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আমি যদি আমার সাইকোলজিটা ঠিক করতে না পারতাম, আমি এখানে আসতে পারতাম না। হ্যাঁ, তো এটা আমার আমার পার্সোনাল কনসেপ্ট। তোমরা বটম লাইন থাকবে এটাই, তোমরা সবকিছু শোনো, সব বিষয় জানো, অনেকের মতামত নাও, কিন্তু সিদ্ধান্ত নাও নিজের উপরে। হ্যাঁ, সিদ্ধান্ত, তোমার লাইফে তুমি রাজা, এটা আমি এক জায়গায় থেকে শিখছিলাম আর কি। যে রাজারা কি করে, বিভিন্ন তাদের সভাসদ থাকে, উজির থাকে, বিভিন্ন পরামর্শ থাকে, সব পরামর্শ নিজে নেয়।
সব পরামর্শ শোনে, শুনে নিজের কি মনে হয় সেই ডিসিশনটা উনি দেয়। তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আমরাই কিন্তু রাজা, আমার জীবনে কিন্তু আর মেইন রোল কিন্তু আমি নিজেই। কাজেই তোমরা সবকিছু শোনো, সব রকম জানাশোনা করো, কিন্তু সিদ্ধান্ত তোমার মতো করে নাও, কারো অনুকরণ করিও না। হ্যাঁ, এটাই তোমাদের প্রতি মেসেজ থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই কোনো ঠিক প্রশ্ন আছে ভাইয়া, নাই? ভালো থাকো, আর জি ভাই। প্রয়োজনে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনিও হ্যাঁ। ভালো থাকেন। ওকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, 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 হ্যালো। ভাই তো লিপি না, হ্যাঁ নিছি, কিন্তু তুই আসসালামু আলাইকুম ভাইকে করলি কেন? হাসি দিছিলাম। এই কিরে নাফি, রিপু, তোরা সে কি কথা আসি? বললো, আমি তখন ইংলিশে, যখন আমি তোকে কথা বলি, স্পিকিং কি করি, খবর? একটু ভুল বললেই তুই একবারে একবারে কোনটা সঠিক ওইভাবে আমাকে বলতে বলিস, সব সময় এমন করিস। মানুষ আরে একবার ভাই, এক্সাক্টলি আরে বলতে পারে না আরে তো। প্লিজ প্লিজ মাফ চাই আমি। আর তো সারা দেখ জীবন ভাই ওইটাই বললো, যে উনি ভাইবা থেকেও গিয়েও কনফিডেন্সের সহিত, মানে ভুল বলছে উনি, এটা শিওর যে উনি ভুল বলছে, কিন্তু উনি কনফিডেন্সের সহিত বলে আসছে। তা আমি তো ওইটা করি ভাই, তুই তাও আমাকে আমি ডিমোটিভেট লাস্টের করিস। হাসিটা শুনে হাসি থামাইতে পারছি না। মানে Please। মানে আমি কি খ্যাত মার কাটা হাসি তোরা? আমি তো খুশি হচ্ছিলাম, বলে না থাক